ভোটাধিকার আওয়ামী লীগই সংরক্ষণ করে বললেন প্রধানমন্ত্রী। ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময়। কোনো দলকে নির্বাচনে আনার দায়িত্ব নেবে না ইউরোপীয় ইউনিয়ন, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের তাগিদ। সংলাপের উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, রাজনৈতিকভাবেই সংকট সমাধানের আশা। সংঘাত সৃষ্টি করতে অস্ত্র মজুত করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। চক্রান্তের অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: শিগগিরই শুরু পদ্মা সেতু জাদুঘর নির্মাণ, ভবনের নকশা চূড়ান্ত, জীব বৈচিত্র্যের ইতিহাস জানবে প্রজন্ম। মানবাধিকার ধ্বংসকারীদের প্রশ্রয় দেয়া আর মানবাধিকার প্রতিষ্ঠাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার এক দুঃখজনক খেলা সারা বিশ্বে চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কিছু দেশ আছে ভোট এলেই আওয়ামী লীগকে সরানোর কাজে ব্যস্ত হয়ে ওঠে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ইটালির রোমে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রোম থেকে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। রোম সফরের তৃতীয় দিনে প্রথম কর্মসূচি হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদেরকে নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় পার্স দ্য প্রিন্সিপি হোটেলের কনফারেন্স রুমে এই বৈঠকে যোগ দেন মোট 14 জন রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপে দেশের কূটনৈতিক অবস্থান ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রদূতরা। পরে প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও পরিকল্পনা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা দেন রাষ্ট্রদূতদের। তিনি বলেন, মানবাধিকার কেউ সংরক্ষণ করলে তা আওয়ামী লীগই করে, অন্যরা মানুষ খুন করে আর জনগণের ভোটাধিকার ও মানবাধিকার ধ্বংস করে। মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রোটেকশন দেওয়া আর যারা মানবাধিকার সংরক্ষণ করে তাদের বিরুদ্ধে যাওয়া, এটা একটা খেলা আমি দেখতে পাচ্ছি। আজকে যদি মানবাধিকার আমরা যদি বিশ্বাসই না করতাম আর আমাদের যদি সেই মানবিক দিকগুলি না থাকতো, এই যে রোহিঙ্গাদের আমরা যে আশ্রয় দিয়েছিলাম, প্রথম কয়েকটা মাস তো আমাদের সম্পূর্ণ নিজেদের টাকাই তাদেরকে দেখতে হয়েছে। 40,000 মহিলা প্রেগনেন্ট ছিল, তাদের চিকিৎসার জন্য ফিল্ড হসপিটাল করে ডাক্তার, নার্স, ওষুধ, এবং এই ওষুধ আমাদের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা বিনা পয়সা ওষুধ সাপ্লাই দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেই বিদেশি বিনিয়োগ বাড়ছে, আর যারা বিদেশে অপপ্রচার করে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেরকে প্রতিহত করতে হবে। আমাদের দেশের কিছু লোক অপরাধ করেছে, করে দেশ থেকে বেরিয়ে গেছে, কেউ সাজাপ্রাপ্ত আসামি আর অপরাধী যারা এখন বিদেশে অবস্থান করে তারা অনবরত আমাদের সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নানা ধরনের বদনাম করে বেড়ায়, বিভিন্ন জায়গায় চিঠিপত্র লেখে, চিঠিপত্র লিখে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে এরা কত টাকা, এই বিএনপি, আমি বিএনপির কথাই বলবো, বিএনপি যখন ক্ষমতায় ছিল কত টাকা দেশ থেকে তারা চুরি করেছে, কত টাকা তারা বিদেশে পাচার করেছে, যা আজকে বিদেশে যে বসে দেশের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করবার সক্ষমতা পাচ্ছে, কোত্থেকে পাচ্ছে। দেশ সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত তথ্য দূতাবাসগুলোকে সরবরাহের নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, লক্ষ্য রাখতে হবে যাতে আন্তর্জাতিক মহল বিভ্রান্ত না হয়। দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে অপপ্রচার আর ষড়যন্ত্র রুখে দিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিতে আরও জোরদার করে দেশের মাটিতে বিদেশের বিনিয়োগ বাড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, রোম, ইটালি। দক্ষিণ এশিয়ায় শক্তিশালী কানেক্টিভিটি গড়ে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ লক্ষ্যে সরকার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ইটালির রোমে এক বৈঠকে কথা বলেন দুদেশের প্রধানমন্ত্রী।
এছাড়া খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইটালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় ইটালি। পার্থ সারথীর রিপোর্ট। সোমবার সন্ধ্যায় ইতালির রোমে FAO এর সদর দপ্তরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, দক্ষিণ এশিয়ায় সংযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে নেপালকে জানিয়েছে বাংলাদেশ। কানেক্টিভিটি বাড়ানোর জন্য সৈয়দপুর এই যে এয়ারপোর্ট, এটাকে অনেক রিজিওনাল হাব করতেছি, আপনারা এটা ইউজ করতে পারেন। আর ইতিমধ্যে আমরা আপনাকে চালনা বন্দর, চিটং বন্দর উন্মুক্ত করেছি, আর এখন নতুন বন্দর হয়েছে এই পায়রা বন্দর, এটাও আপনারা গেইনফুল ইউজ করতে পারেন। বৈঠকে নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আরও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ওনার দেশে অনেক হাইড্রো ইলেকট্রিক জেনারেশনের স্কোপ আছে, তবে সম্প্রতি বাংলাদেশ, ভারত এবং নেপাল আমরা মিলে ওখানে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, অনলি 40 মেগাওয়াট। তো আস্তে আস্তে এটা আরও স্কোপ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর শুরু এইটা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার ইতালির কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, ইতালি সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়। পার্থ সারথী, 21 টেলিভিশন। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। এই জন্য পরিবেশ নিশ্চিতকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। তবে কোনো দলকে নির্বাচনে আনার বিষয়ে ইইউর কোনো উদ্যোগ নেই। মানবাধিকার কমিশন সহ সরকারের একাধিক মন্ত্রীর সাথে বৈঠকে এমনই অবস্থানের কথা জানিয়েছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইমন গিলমোর। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। অগ্রগামী দলের সফর শেষ হবার একদিনের মধ্যেই বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফরে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়েছেন ইমন গিলমোর। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, ডেটা প্রোটেকশন আইন, এমনকি নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলোর বিষয়েও কথা বলেছেন অংশীজনদের সাথে। মানবাধিকার কমিশনের সাথে বৈঠকে কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে একটি শক্তিশালী সুশীল সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। The general human rights environment in the country is good. The environment in the country for civil society organizations, for media. These are areas that are of some concern to us. যেসব দেশ মানবাধিকার রক্ষায় যত্নশীল, সেসব দেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, নিতে চায় নতুন অংশীদারিত্বের জায়গা। মুক্ত নির্বাচনী পরিবেশই একমাত্র প্রত্যাশা ইউর। We also look at the pre-election environment, who can participate, the situation of political parties, situation of political debate, situation of the media, and how the election is, and of course the arrangements, the administrative arrangements and electoral arrangements, economics and human rights, on business and human rights, because we are now living in a world where I think consumers are becoming more aware of where products are coming from and ask themselves questions about what is happening in that supply chain. We have discussed about election, but no, we haven't discussed about how to bring in other political parties. It's as far as we are concerned, it's completely up to them. ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের স্বাধীনতা কিছুটা সীমিত হয়ে এসেছিল। সরকারের আইনটি সংশোধনের উদ্যোগ ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নও যথাযথ হয় কিনা দেখবে ইইউ। He has shared with me the broad direction of some of the amendments. Of course, we have to wait until the legislation is published before we can examine those in detail.
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে, সেইটার ব্যাপারে আমি তাকে বলেছি এবং এটাও আমি বলেছি যে এই উপমহাদেশে এটাই প্রথম এবং গত 50 বছরে এই আইন করা হয় নাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। জানানো হয়েছে এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ওনারা বলছেন যে আমরাও আশা করি একটা সুন্দর নির্বাচন হবে। আমরা সেই জন্যই আমরা আশা করছি তাদের ইউএর একটা দল মানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন কি করবেন না তার জন্য একটা দল অলরেডি এখানে কাজ করছেন, আপনারা সেটা জানেন। তিনি বলছেন যে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা নাই, ওই দল যেরকমভাবে বলবে ইউ সেই রকমভাবে সিদ্ধান্ত নেবেন। মিয়ানমারের এখনও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি না হওয়া এবং দাতাদের আর্থিক সহায়তা কমে যাওয়াকে হতাশাজনক বলছেন ইমন গিলমোর। এখনকার যে পরিস্থিতি তা সেখানে একটা সাংঘাতিক মানে বৈরী পরিবেশ রয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র কোনো দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় না বলে জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট কিছু দেশের উপর মানবাধিকার ইস্যু নিয়ে চাপ প্রয়োগ করে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, যে দেশই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা নিয়ে কথা বলে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে কার সঙ্গে অংশীদারিত্বমূলক শক্তিশালী সম্পর্ক রয়েছে তাও বিচার করে না ওয়াশিংটন। বিষয়টি চ্যালেঞ্জিং বলেও উল্লেখ করেন মুখপাত্র মিলার। জাতীয় নির্বাচনের আগে সংলাপের উদ্যোগ নেবে না কমিশন। নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধান হবে, তবে ভোটে সব দলের অংশগ্রহণ থাকলে চাপ মুক্ত থাকবে ইসি। বাকিটা জানাচ্ছেন মিরালা দিবা। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে উত্তাপ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। তবে নির্বাচন নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় দুই প্রধান রাজনৈতিক দল। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহাল রেখেই নির্বাচন চায় আওয়ামী লীগ। অন্যদিকে বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির। রাজনৈতিক অঙ্গনের এই উত্তাপ যখন অনেকের মধ্যেই শঙ্কা জাগিয়ে তুলছে, তখন নির্বাচন কমিশনার আনিসুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চান, কমিশন কোনো সংলাপের উদ্যোগ নেবে কিনা। সংলাপের আর কোনো উদ্যোগ আমাদের আপাতত কোনো কিছু আমরা ভাবছি না। এটা নিয়ে আমাদের মনে করি আমরা যে আর আমাদের সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তবে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে, এটাতে আমরা রাজনৈতিক বিষয় তো আমাদের এখতিয়ার না, কাজে আমরা ওখানে রাজনৈতিক বিষয়গুলি রাজনীতি মাঠেই হবে। আমাদের হলো যে আমরা তফসিল সহ নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। বললেন, তফসিল ঘোষণা হলেই চাপে থাকবে রাজনৈতিক দলগুলো সহ নির্বাচন কমিশন। যত সময় কমে আসবে তত প্রত্যেকেই চাপের মধ্যে থাকবে, আমরাও থাকবো, তারাও থাকবে, সময়ই বলে দিবে কখন কি হবে। তবে নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। থাকা না থাকা তাদের বিষয়, কাজেই আমরা আশা করছি সবাই থাকবে ভোটে। এদিকে ভোট কেন্দ্রে যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সংঘাতের উদ্দেশ্যে অস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের। জানাচ্ছেন মোহাম্মদ কবির। বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে 27 জুলাইয়ের তারুণ্যের শান্তির সমাবেশ সফল করতে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে
মতবিনিময় শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, খালি মাঠ পেলে সংঘাত করবে বিএনপি। জনগণের শক্তিতে বিশ্বাসী নয় বলেই তারা অস্ত্র মজুত করছে। খবর পাচ্ছি অস্ত্র কিনছে তারা। চাঁপাইনবাবগঞ্জ তাদের একটা অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি। নিজেদেরকে তারা আজকে আগ্নেয়াস্ত্র এনে মজুত করছে। জনগণের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়, কারো সাথে আপোষ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কেউ সংঘাত করতে চাইলে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। এখন থেকে আমাদের আর নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই, সতর্ক থাকতে হবে সর্বক্ষণ। আপ টু ইলেকশন কোনো আপোষ নেই। সংঘাত আমরা করব না, আমরা মাঠে সতর্ক থাকব। সংঘাত যারা করতে আসে তাদেরকে প্রতিহত করব। সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য অভিযাত্রা করবে আওয়ামী লীগ। চোখ কান খোলা রাখতে হবে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। 27 জুলাই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কোনো চক্রান্ত করে নস্যাৎ করা হলে এর দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আইনজীবী সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে সাধারণ মানুষের কোনো আস্থা নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আন্দোলন শুরু হয়েছে তা রুখে দেওয়ার জন্য নতুন ফন্দি করছে সরকার, এমন অভিযোগও করেন বিএনপি মহাসচিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামির সাথে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। কারাবিধি মেনে ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো দিন। এদিকে আসামি জাহাঙ্গীরের ফাঁসি স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজ। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ভূতত্ত্ব ও খনিবিদ্যার অধ্যাপক তাহেরের মরদেহ। 3 ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মতিহার থানায় অজ্ঞাত পরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 2008 সালে রাজশাহীর দ্রুত বিচার আদালত 4 জনকে ফাঁসির আদেশ ও 2 জনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন একই বিভাগের সহযোগী জামাতপন্থী অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ডক্টর তাহেরের বাসার কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাজমুল আলম ও আব্দুস সালাম। খালাসপ্রাপ্ত 2 জন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমউদ্দিন মুন্সি। 2008 সালে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আসে মামলা। শুনানি শেষে 2013 সালে ডক্টর মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের ফাঁসি বহাল এবং অন্য 2 আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল ও রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। 2 আসামি প্রাণ ভিক্ষার আবেদন করলে নাকচ হয়ে যায়। এরপর মঙ্গলবার ফাঁসি স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। এই এক্সিকিউশন পর্যায়ে এসে এই রিটটা ফাইল করা হয়েছে টু লিঙ্গার দ্য এক্সিকিউশন প্রসেস, এর বাইরে আর কিছু না। এটা ব্যাড ইন্টেনশন। এদিকে তাহেরের পরিবার জানিয়েছে তারা দ্রুত রায় কার্যকর দেখতে চায়। আমরা শাস্তি কার্যকরের অপেক্ষায় ছিলাম, এখনো আছি এবং আমরা চাই পরিবারের পক্ষ থেকে দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে ফাঁসি কার্যকর। মঙ্গলবার বিকেলে 2 আসামির আত্মীয়দের কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে আসামি জাহাঙ্গীরের ভাই। আমার ভাই বলছে যে ভাই আমার ভয় নাই, দোয়া রাখবেন, হ্যাঁ এই আমার এই মৃত্যুটা কোনো ভয় নাই। জেল কোডে আদেশ প্রাপ্তির 21 থেকে 28 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে। এর আগে দণ্ডিতদের শেষ স্বাস্থ্য পরীক্ষা ও তাদের সঙ্গে পরিবার এবং স্বজনদের শেষ দেখা করার সুযোগ দেওয়ারও বিধান আছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার স্থানীয় সময় বিকেলে রোমে FAO সদর দপ্তরে ডি ভবনের দ্বিতীয় ফ্লোরে এ কক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোংগিউ। বাংলাদেশের কৃষি খাতে সবুজ বিপ্লবের সূচনা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্ষটি প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরের ভেতরে একখণ্ড বাংলাদেশের স্থান পেয়েছে। বাংলাদেশের জনগণকে শোষণ, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করা বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ, সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এবং আমরা সবসময় এটাই চিন্তা করেছি, কারো কাছে হাত পেতে চলবো না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, নিজেদের খাদ্য চাহিদা পূরণ করব, প্রয়োজন উদ্বৃত্ত আমরা বিদেশে পাঠাবো। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 201 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন 2418 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকাতেই মারা গেছেন 9 জন। মারা যাওয়া 16 জনের মধ্যে 14 জনই রাজধানীর বাসিন্দা। এছাড়া গেল 24 ঘন্টায় শুধু ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1162 জন। আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1256 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 37,688 জন। এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে বেড়েছে রক্তের চাহিদা। একই সঙ্গে প্লাটিলেট কিটের সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে। তবে রোগীর স্বজনরা অতিরিক্ত উদ্বিগ্ন হয় প্লাটিলেটের অপ্রয়োজনীয় ব্যবহার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ অবস্থায় পর্যাপ্ত পানি, তরল পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি সচেতনতার পরামর্শ তাদের। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। দিদার হোসেনের 18 বছর বয়সী সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে রিমনের রক্তের প্লাটিলেট কমেছে, তাই সকাল থেকে বিভিন্ন ব্লাড ব্যাংক ঘুরে অবশেষে পেয়েছেন রক্তের সন্ধান। 10,000 নেমে আসছে, যেভাবে হোক আপনারা ডোনার দেখেন, প্লাটিজম লাগবে। এই যেমন বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ছেলের বন্ধুরা, আমি যেখানে চাকরি করি আমার ছাড়ে বিভিন্ন ডোনার আইনে এখানে ব্লাড দিছে। দিদারের মতো আরও অনেকেই এই ব্লাড ব্যাংকে এসেছেন প্লাটিলেট সংগ্রহের জন্য। অনেকেই সামাজিক মাধ্যমে জানাচ্ছেন রক্তের আবেদন। তৎক্ষণিক দরকার, কিন্তু আমরা পাওয়া যাচ্ছে না আর কি, সময় লাগতেছে 4 ঘন্টা 3 ঘন্টা, এটাই সমস্যা বেশি। ওই মগবাজারের ক্লিনিকে নিয়েছি, ওইখানে ভালো চিকিৎসা পাই না, শুধু 1,20,000 টাকা রেখে দিছে। প্লাটিনের এখন 46,000 আছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই ব্লাড ব্যাংকে অন্যান্য সময়ের তুলনায় রক্তের চাহিদা বেড়েছে প্রায় 4 গুণ। চাহিদা অনুযায়ী প্লাটিলেট সরবরাহ সম্ভব হচ্ছে না। সন্ধানী রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন হাসপাতালেও রক্তের সংকট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়ে 60 ব্যাগ বা 70 ব্যাগ প্লাটিলেটের ডিমান্ড পেতাম, এখন সেটা 270-280ও ক্রস করে গেছে আমাদের এখানে। তো স্বাভাবিকভাবে চাহিদাটা অনেক বেশি, ভিড়টাও অনেক বেশি। সময় মতো আমরা সরবরাহ করার চেষ্টা করছি, সময়টা কখনো কখনো একটু বেশি হয়তো লেগে যাচ্ছে। সাধারণত ডেঙ্গু জ্বর জটিল রূপ নিলে বা রক্তক্ষরণ দেখা দিলে সেটাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। পাশাপাশি যদি রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন বাড়ে বা রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায়, তবেই রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসকরা বলছেন, প্লাটিলেট নিয়ে রোগীদের মধ্যে বিভ্রান্তি আছে। প্লাটিলেট কমে গেলেই রক্ত নিতে হবে এমনটা নয়। প্লাটিলেট কমে গেলেই প্লাটিলেটের প্রয়োজন, এটা একেবারে ভুল ধারণা। যেটি আতঙ্ক নিজেরা তৈরি করে, তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটাছুটি করতেছেন এবং তারাই প্লাটিলেটের জন্য আওতার শুরু করছেন। গাইডলাইনটি বলে রোগীর প্লাটিলেট এই রোগে কমবে, এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং ডেঙ্গুর প্রত্যেকটা রোগীরই কমবে, কিন্তু প্রয়োজন হবে কিনা সেটা হচ্ছে অবজারভেশনের উপরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সুষম খাবারের পাশাপাশি তরল খাবার খাওয়ানো এবং আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। পানি শূন্যতা না হয় যেন আমরা পর্যাপ্ত তরল খাবারের জন্য বলি, বা প্রয়োজন মুখে, বিশেষত ওর স্যালাইন যেটা মুখে খাওয়ার, এটা বেশি খেতে হবে। যে কোনো তরল খাবার, ডাব, শরবত বেশি করে খাওয়া যাবে। তারপরে যদি প্রয়োজন হয় আপনাকে স্যালাইন নিতে হবে। সেই স্যালাইনটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ।
ডেঙ্গু হলেই প্লাটিলেট নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন চিকিৎসকরাই নির্ধারণ করবেন একজন রোগীর প্লাটিলেট লাগবে কি লাগবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে মাত্র 5 দিনের ব্যবধানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আরও এক বাংলাদেশি। নিহত মোহাম্মদ আবুল হাশিমের বাড়ি কুমিল্লার বুড়িচং-এ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ জানায়, অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাসা গ্রান্দে এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ছিলেন আবুল হাশিম। স্থানীয় সময় রোববার ডাকাতির উদ্দেশ্যে তার দোকানে ঢুকে গুলি করলে ঘটনাস্থলে মারা যান হাশিম। এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। 42 বছর বয়সী হাশিম মুক্তিযোদ্ধার সন্তান। গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও 2 ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে অ্যারিজোনায় বসবাস করতেন। এর আগে গেল 18 জুলাই মিসৌরি অঙ্গরাজ্যে গুলিতে মারা যান 23 বছর বয়সী বাংলাদেশি ইয়াজউদ্দিন আহমদ। পরপর এই 2 হত্যার ঘটনায় আতঙ্ক প্রকাশ করে টুইট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজ। এরই মধ্যে ভবনটির নকশা চূড়ান্ত করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু তৈরির উল্লেখযোগ্য উপকরণের স্থান পাবে এই জাদুঘরে। এতে পরিবেশ ও জীব বৈচিত্র্যের ইতিহাস জানবে নতুন প্রজন্ম। রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। পাখি, মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, সাপ, বেজি, প্রজাপতি, পোকামাকড়। শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এর নির্মাণের সাথে সাথে এই পদ্মার অববাহিকার আশপাশের এলাকাগুলোতে যে প্রাণী বৈচিত্র্য রয়েছে এই আদলেই দেওয়া হয়েছে। আমরা পদ্মা সেতু এবং পদ্মা নদীর আশেপাশে যে জেলাগুলো আছে এখান থেকে মূলত কালেকশন করেছি। এর বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও বিশেষ করে বন্যপ্রাণী যেসব মারা গিয়েছে এবং আমরা খবর পেয়েছি, আমরা চেষ্টা করেছি এর সাথে সাথে সেগুলোও রেখে দিয়েছে। পদ্মা নদী এবং এর আশেপাশে অঞ্চলে চলতো যেসব নৌকা, এই নৌকাগুলোর কিছু মডেল রাখা হয়েছে। মজার বিষয়, একটা প্রাণীও জীবন্ত অবস্থায় সংগ্রহ করা হয়নি। মৃত প্রাণী এনে ভেতরে শক্ত অবয়ব দিয়ে উপরের অংশ রাসায়নিক দিয়ে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বডি বানানোর পরে তারপর আমরা বডির সাথে এটা চামড়াটা বসাই দিই। বসাই দেওয়ার পরে ফাইনালি আর কি আমরা এটাকে যেভাবে ন্যাচারে থাকে ওভাবে দাঁড় করানোর চেষ্টা করি। বড় অবকাঠামো নির্মাণ হলে তার প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। এসব বিবেচনায় রেখেই পদ্মা সেতু এলাকায় ইলিশ, কচ্ছপের প্রজনন, অন্যান্য প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। জাদুঘরের এই সংরক্ষণ ভবিষ্যতে মূল্যায়ন ও তুলনায় হবে সহায়ক, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে প্রথম একটা প্রকল্পের আওতায় একটা অভয়ারণ্য করা হয়েছে। এই এরিয়ার ভিতরে অসময়ে মাছ ধরা, তারপরে এগ্রিকালচার, এইগুলো নিয়ন্ত্রণ করা হবে। প্রাণী জাদুঘর আর পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতি, সরঞ্জাম ও সেতু তৈরির ইতিহাস, বিবর্তনের গল্প এক ছাদের নিচে নেওয়া হবে। বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, যে কনস্ট্রাকশনের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিছু কিছু জিনিস ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ওখানে রাখতে চাই। শীঘ্রই ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ এগিয়ে নেবার প্রস্তুতি চলছে বলেও জানান সেতু সচিব। জাদুঘরের আমরা ডিজাইন ফাইনাল করে ফেলেছি এবং স্থান নির্বাচনও হয়ে গিয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ রাস্তা 73rd স্ট্রিটের নাম পাল্টে হয়েছে বাংলাদেশ সড়ক। আর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে এখন ডাকা হয় লিটল বাংলাদেশ নামে। যুক্তরাষ্ট্র ঘুরে এসে একখণ্ড বাংলাদেশের নেপথ্যের কাহিনী তুলে ধরেছেন অখিল পোদ্দার। নিউ ইয়র্কে লিটল বাংলাদেশ নামে পরিচিত জ্যাকসন হাইটস, যেখানকার আড্ডায় প্রতিনিয়ত উঠে আসে বহমান বাংলা।
বইমেলা থেকে বর্ষবরণ কিংবা গান কবিতায় বাংলাদেশকে স্মরণ সবই এই জ্যাকসন হাইটসে। পক্ষে বিপক্ষের রাজনীতি, নিজেদের মধ্যে সমালোচনা, পাল্টা সমালোচনা, তাও এই জ্যাকসন হাইটসে। সব মিলে প্রবাসী বাংলাদেশির দিন রাত্রির আড্ডায় জ্যাকসন হাইটসের ৭৩ এভিনিউ ভিনদেশীদের কাছেও বিশেষ পরিচিত। বাংলাদেশিরা যদি ভোট দেয় তারা জিততে পারে, বাংলাদেশিরা ভোট না দিলে তারা অনেক জায়গাতে হেরে যায়। এজন্য তারা এখন বাংলাদেশি কমিউনিটিকে অনেক বেশি সমীহ করে। সেই অবদানের কারণেই আজকে বাংলাদেশিদের যে প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে 73rd স্ট্রিটে বাংলাদেশি স্ট্রিট আমরা পেয়েছি। আমাদের তো মনটা তো আমরা বাংলাদেশেই থাকি, সো যদি একটা স্ট্রিট হয় বাংলাদেশের নামে, তো ওটা তো আমাদের জন্য একটা ফিলিংস যে না আমরা বাংলাদেশেই আছি। দীর্ঘ দাবির প্রেক্ষিতে জ্যাকসন হাইটসের সেই রাস্তার নাম পাল্টে গেছে। আমেরিকান সরকারের নথিপত্রে এর নাম এখন বাংলাদেশি স্ট্রিট। যারা প্রবাসীরা আছে তারা চেষ্টা করে বাঙালি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নিউ ইয়র্ককে এবং আমেরিকাবাসীকে আমাদের বাংলাদেশকে পরিচিতি দেওয়ার জন্য এটা করে থাকে। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি আর রাজনীতিকরা সম্মিলিতভাবে এই দাবি তুলেছিলেন। সঙ্গে ছিলেন সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন। আমরা এটি করতে সমর্থ হয়েছি, এর পিছনে যাদের অবদান রয়েছে আমাদের মেয়রের প্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনকে। উনি একমাত্র প্রথম উদ্যোগী হয়ে বাংলাদেশ স্ট্রিট নামকরণ করে এবং এটিকে পাশ করা, যেটা আমাদের জন্য একটি মাইলস্টোন। আমরা ভীষণভাবে আপ্লুত, অনুপ্রাণিত হয়েছি এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা আমাদের এই অর্জন আরও হবে ভবিষ্যতে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে গুরুত্বপূর্ণ রাস্তার নাম হওয়ায় প্রবাসে নিজেদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন অভিবাসীরা। বিদেশের বুকে এবং বাংলাদেশের নামটা সব পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে, সব মানুষের কাছে ছড়িয়ে যাক, এটাই আমাদের কামনা। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের রাস্তার নাম পাল্টে হয়েছে বাংলাদেশি স্ট্রিট। সিটি কর্পোরেশনের নথিপত্রে রীতিমতো শোভাও পাচ্ছে এই সড়কের নাম। এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, বাংলাদেশি স্ট্রিট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিজেকে গৌণ আর স্বদেশ রাজনীতি সংস্কৃতিকে মুখ্য জ্ঞান করতেন বেবি মওদুদ। চিরন্তন শিখা হয়ে নির্যাতিত জনমানুষকে দিশা দেখিয়েছেন প্রগতিশীল রাজনীতির এই কাণ্ডারি, যার কেন্দ্রে ছিল কেবলই মানুষ। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক বেবি মওদুদের 9ম প্রয়াণ দিবসের স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। জানাচ্ছেন আদিত্য মামুন। বেবি মওদুদ দেশভাগের পর জন্ম নেয়া মানুষ ঘনিষ্ঠ, স্বাধীনচেতা, মানবিক এক ব্যক্তিত্ব, যার লেখনী, নেতৃত্ব আর প্রজ্ঞার কাছে ঋণী বাঙালি। তারই প্রয়াণ দিবসে বাংলা একাডেমিতে এই স্মরণসভা। 60-এর দশকে অগ্নিঝরা স্বাধীনতা আন্দোলনকালীন সময় থেকেই বর্তমান প্রধানমন্ত্রীর বন্ধু বেবি মওদুদের মননশীল রাজনীতি আর বাঙালি সংস্কৃতির উন্মেষ। ছাত্র নেতা হিসাবে সংগঠিত করেছিলেন মানুষকে, পেশায় সাংবাদিক আর মন মননে ছিলেন সাহিত্যিক, ছিলেন বঞ্চিত মানুষের ভরসাস্থল। ক্ষমতা বৃত্তের কেন্দ্রে থেকেও লোভ আর স্বার্থের ঊর্ধ্বে বিচরণ করতেন বেবি মওদুদ। প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনেক সখ্য ছিল, চাইলে অনেক কিছু অর্জন করতে পারতেন, কিন্তু করেননি। প্রথম শিক্ষা কমিশন রিপোর্ট এটাও বড় জোগাড় করে দেয়। স্বাধীনতা পরবর্তী সময় কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন আর ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধেও ছিলেন সংগঠকের ভূমিকায়। এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে আন্দোলন এবং গণ আদালত যেটা আমাকে বলি, এর পুরো রূপকার হচ্ছে বেবি আপা। একটা সিমেন্টিক এলিমেন্ট হিসেবে যখন যেখানে প্রয়োজন তখন সে সেখানে যে তার ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থেরও স্রষ্টা তিনি। সম্পাদনা করেছেন অসমাপ্ত আত্মজীবনী সহ ইতিহাস নির্ভর আখ্যানও। এই যে আজকে শুনলাম যে এমপি হয়েছে, আমি কিন্তু ওনার সাথে তখন রেগুলার দেখা হতো। কে বলবে উনি এমপি? নান্দনিক পদ্ধতিতে একটি জাতীয়তাবাদী রাষ্ট্র গঠন করার জন্য সাময়িকভাবে এগিয়ে যাচ্ছেন, তার স্বপ্নটাকে আমরা ধারণ করতে পারব। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি ছিলেন দেশরত্ন শেখ হাসিনার
বিশ্বস্ত সহচর। শুধু স্মৃতি নয়, কর্ম দিয়ে তিনি অবিনশ্বর থাকবেন বাঙালির মজ্জায় অস্থিমজ্জায়, এমনই বিশ্বাস তার সন্তানদের। মা আসলে অন্য কারো কাছে ভালো থাকার কখনো চেষ্টা করেননি, তার নিজের কাছে ভালো থেকেছেন এবং এটাই তার সার্থকতা। ক্ষণজন্মা এই মহিয়সী নারী শেষ জীবনে এসে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বকেয়া বিল পরিশোধ না করায় বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আদায় করেছে 17 লাখ টাকার বকেয়া বিল। রাজধানী মিরপুরে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক AKM ইমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। সে সময় বকেয়া বিল পরিশোধ না করায় রূপনগরের একটি হোটেলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এছাড়া মিরপুরে অবস্থিত দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের 31 লাখ টাকা বকেয়ার মধ্যে তাৎক্ষণিক 17 লাখ টাকা বিল আদায় করে সংস্থাটি। ব্যবসা বাণিজ্যের খবর। কক্সবাজারের হোটেল সি প্যালেসে হয়ে গেল এন মোহাম্মদ পরিবেশক সম্মেলন। এবারে স্লোগান ছিল একসাথে আগামীর পথে। সম্মেলনে নতুন নতুন পণ্যের উৎপাদন, গুণগত মান বৃদ্ধি, নতুন নতুন বাজার সৃষ্টি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, চিফ অপারেটিং অফিসার অহিদুজ্জামান মাসুদ, জেনারেল ম্যানেজার ফরমান তৈয়ব সহ সব হেড অফ সেলস। 2022 সালে ব্যবসায় অবদানের জন্য এন মোহাম্মদ প্লাস্টিক, এন মোহাম্মদ ডোর এবং এন মোহাম্মদ পলিমার এই 3 ক্যাটাগরিতে 304 জন সেরা পরিবেশককে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে। দেশে সনি ব্রাভিয়ার সর্বাধুনিক এল সিরিজের LED টেলিভিশন বাজারজাত শুরু করেছে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড। রাজধানীতে র্যাংসের সোনারতরী ফ্ল্যাগশিপ স্টোরে এই নতুন মডেলের টেলিভিশনের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, এই টিভির প্রসেসর এমনভাবে কন্টেন্টকে প্রাণবন্ত করে উপস্থাপন করে যেভাবে মানুষ সাধারণ চোখে দেখতে চায়। দেশের সব সনি র্যাংসের শোরুম ও অনলাইন স্টোরে এই টিভি পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই সাথেই শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবাধিকার ভোটাধিকার আওয়ামী লীগই সংরক্ষণ করে বললেন প্রধানমন্ত্রী। ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময়। কোনো দলকে নির্বাচনে আনার দায়িত্ব নেবে না ইউরোপীয় ইউনিয়ন। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের তাগিদ। সংলাপের উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, রাজনৈতিকভাবেই সংকট সমাধানের আশা। সংঘাত সৃষ্টি করতে অস্ত্র মজুত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। চক্রান্তের অভিযোগ ফখরুলের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল।